হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল চ্যানেল অফ দ্যুতি ইনস্টিটিউট। তোমরা জানো আমরা উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টারের জন্য বিভিন্ন ক্লাসগুলো করছি। তো আমাদের আজকে যে ক্লাসটা রয়েছে সেটি হচ্ছে গ্রামারের একটি বিষয়, ক্লজ। তোমরা তোমাদের সিলেবাসটা যদি লক্ষ্য করো তাহলে সেখানে লেখা আছে সিনথেসিস। এই যে সিনথেসিস বা আমরা অনেক সময় বলি জয়েনিং, তো এই যে বিষয়টা সিনথেসিস বলো, জয়েনিং বলো, কিংবা সেটাকে তুমি ক্লজ হিসেবেই বলতে পারো, এই পুরো বিষয়টা কিন্তু একই বিষয়। তো আমরা আজকে এই যে সেন্টেন্সগুলো কি করে জয়েনিং করতে হয় বা ক্লজ বিষয়টা কি রকম সেটি আমরা ভালো মতো করে আজকে বুঝবো। দেখো, ক্লজ বিষয়টা কি সেটা জানার আগে আমরা এক্সাম্পলের সাহায্যে কিছু বিষয় একটু লক্ষ্য করার চেষ্টা করি। আমি তোমাদের সামনে একটা যে কোনো সেন্টেন্স নিয়ে নিচ্ছি, তোমরা একটু দেখো। আমি নিলাম রবীন্দ্রনাথ ট্যাগর was a great poet who wrote গীতাঞ্জলি। এইখানে ফুল স্টপ। এবার আমি যদি বলি, এই যে বাক্যটা তোমরা দেখতে পাচ্ছ, আমি একটা বড় বাক্য নিয়ে নিয়েছি। কি দেখতে পাচ্ছ তোমরা? তোমরা দেখতে পাচ্ছ যে রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ এ গ্রেট পোয়েট হু রোড গীতাঞ্জলি। এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা আছে, যে যিনি একজন বিখ্যাত কবি ছিলেন এবং যিনি গীতাঞ্জলিটা লিখেছিলেন। এই বাক্যটা যদি দেখি তাহলে এখানে কিন্তু কয়েকটা বিষয় লক্ষণীয়। সেটা হচ্ছে এখানে কিন্তু সেন্টেন্স আমার একটাই আছে, সেন্টেন্স কিন্তু আমাদের আছে একটি মাত্র। এই বাক্যটিতে একটি মাত্র সেন্টেন্স, একটাই বাক্য। কিন্তু তুমি যদি বাক্যটাকে একটু ভালো করে লক্ষ্য করো তাহলে এর মধ্যে দুটি পার্ট রয়েছে। কি কি? রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ এ গ্রেট পোয়েট, এই পর্যন্ত আমি জায়গাটাকে ব্র্যাকেটের মধ্যে রাখছি। এই যে জায়গাটাকে আমি ইয়েলো মার্ক করার চেষ্টা করলাম, এই পার্টটা কিন্তু প্রথম অংশ। রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ এ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিখ্যাত কবি ছিলেন। এবার দেখো আর একটা পোর্শন রয়েছে, হু রোড গীতাঞ্জলি, যিনি গীতাঞ্জলি লিখেছিলেন। এই যে যিনি গীতাঞ্জলি লিখেছিলেন এটি কিন্তু আমাদের সেকেন্ড পার্ট। তাহলে এইটি আমাদের সেকেন্ড পার্ট, বোঝা গেল? আর এই জায়গাটাকে আমি তোমাদের বোঝার জন্য লিখলাম ফার্স্ট পার্ট। আই থিঙ্ক এটা বোঝা গেল। তাহলে তুমি যদি বলো এইখানে স্মলার পার্ট অফ দ্য সেন্টেন্স, এই বাক্যটার মধ্যে ছোট ছোট অংশ এমন কয়টি অংশ আছে? তাহলে তোমরা বলবে স্যার এখানে কিন্তু এরকম দুটি অংশ রয়েছে। একটি হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ এ গ্রেট পোয়েট, আর একটি হচ্ছে হু রোড গীতাঞ্জলি, যিনি গীতাঞ্জলি লিখেছিলেন। স্যার এই যে ছোট ছোট দুটো পার্ট, এই দুটো পার্ট একসঙ্গে জুড়ে আমার কিন্তু একটা বড় সেন্টেন্স তৈরি হয়েছে। এবার আমরা শিখতে চলেছি ক্লজ। এই ক্লজ শিখতে গিয়ে বাক্যের মধ্যে ছোট ছোট কতগুলো অংশ আছে সেই অংশগুলোকে আমরা একবার বোঝার চেষ্টা করলাম। তাহলে স্যার এই অংশগুলো কেন আমরা বুঝলাম? ব্যাপারটা হচ্ছে এই যে ছোট ছোট অংশগুলো যারা কিনা একটা বাক্য বা একটা সেন্টেন্স তৈরি করতে সাহায্য করলো, সেই ছোট ছোট অংশগুলোই হচ্ছে এক একটা করে ক্লজ। বুঝতে পারলাম? তাহলে আমরা কিন্তু বুঝলাম যে একটা বাক্যের মধ্যে ছোট যে ইউনিটগুলো রয়েছে সেই ছোট ছোট ইউনিটগুলোই হচ্ছে ক্লজ।
তাহলে এটাকে আমি যদি বলি যে ক্লজটা কি হচ্ছে, তাহলে ক্লজটা আমাকে বাক্য তৈরি করতে গিয়ে সাহায্য করছে। এবার দেখো এই ক্লজটাকে আমি একটু যদি ডেফিনেশনের দিক দিয়ে যাই, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো বলছে হোয়াট ইজ আ ক্লজ, ক্লজ জিনিসটা কি, তাই না? আমি এখানে দেখো ক্লজের ডেফিনিশনটা মোটামুটি তোমাদের দেওয়ার চেষ্টা করি। এ ক্লজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স, এই জায়গাটা এ পার্ট অফ এ সেন্টেন্স, তাহলে বাক্যের মধ্যে একটি অংশ, তাহলে বাক্যের, তাহলে আমরা দেখলাম যে ক্লজ হচ্ছে বাক্যের একটি স্যার অংশ, তাই না? গুড। দ্যাট ইনক্লুডস অ্যাট লিস্ট ওয়ান সাবজেক্ট, যার মধ্যে কমপক্ষে একটি কিন্তু সাবজেক্ট মানে কর্তা থাকতে হবে। এই যে অ্যাট লিস্ট ওয়ান সাবজেক্ট থাকতে হবে, তাহলে বাক্যের মধ্যে একটা ছোট অংশ বা পার্ট যার মধ্যে অ্যাট লিস্ট ওয়ান সাবজেক্ট থাকতে হবে অ্যান্ড ওয়ান ভার্ব, এবং একটি মাত্র কমপক্ষে একটি মাত্র ক্রিয়াপদ থাকতে হবে। তাহলে কেউ যদি তোমাকে কোশ্চেন করে যে ক্লজ জিনিসটা কি, তাহলে তোমরা বলতে পারো যে ক্লজ হচ্ছে বাক্যের মধ্যে থাকা ছোট ছোট অংশ যার মধ্যে কমপক্ষে একটা সাবজেক্ট থাকতে হবে এবং কমপক্ষে একটা কিন্তু ক্রিয়াপদ থাকতে হবে। এই ভার্বটাকে আরো ভালোভাবে বললে তোমরা বলতে পারো এইটা অ্যাকচুয়ালি, এই যে ভার্বটার কথা আমি বলছি, এক নম্বর গেল কি থাকতে হবে স্যার, সাবজেক্ট থাকতে হবে কমপক্ষে একটা সাবজেক্ট। দুই স্যার এই ভার্ব থাকতে হবে, ভার্ব বলে যেটুকুই বোঝা যায় তার থেকে তোমরা লিখতে পারো ফাইনাইট ভার্ব, মানে সমাপিকা ক্রিয়া তোমাকে থাকতে হচ্ছে। যদি বাক্যের একটা অংশের মধ্যে সাবজেক্ট থাকে, সমাপিকা ক্রিয়া থাকে, সেইটা হচ্ছে আমাদের কি ক্লজ। তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম। তাহলে ক্লজ বাক্যের একটা ছোট অংশ। ইট কুড বি কাউন্টেড অ্যাজ আ সেন্টেন্স, এবং এই যে ছোট পার্টটুকু তাকে কিন্তু আমরা একটা বাক্য হিসাবে গণনা করতে পারি, মানে একটা বাক্য হিসাবে আমরা তাকে ধরে নিতে পারি। সেটা হয়তো একটা পূর্ণাঙ্গ বাক্য নয়, কিন্তু ছোট একটা বাক্যের আমরা হিসাবে কিন্তু সেটাকে ধরে নিতে পারি। ইফ কন্টেইনস আ মিনিং, এবং তার মধ্যে যদি একটা সুন্দর অর্থ বহন করে, সে যদি এই অংশটুকু যদি একটা সুন্দর অর্থ বহন করে, তাহলে সেই বাক্যের ছোট অংশটুকুকেই আমরা একটা বাক্য হিসাবে কিন্তু কনসিডার করতে পারি। তাহলে মোট কথা কি কি জিনিস গেল ক্লজটা জানতে গিয়ে? ক্লজ জানতে গিয়ে আমরা শিখলাম যে ক্লজের মধ্যে একটা সাবজেক্ট থাকতে হচ্ছে, একটা ভার্ব থাকতে হচ্ছে, আর মিনিং থাকতে হচ্ছে। এই বাক্যের ছোট অংশটুকুকেই আমরা বলবো ক্লজ, এটা আমরা শিখলাম। এবার দেখো এই যে উদাহরণটা আমি দিলাম, রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ এ গ্রেট পোয়েট হু রোড গীতাঞ্জলি। তাহলে এখানে আমরা কটি পার্ট দেখলাম স্যার? দুটি অংশ দেখলাম। তাহলে দুটি অংশ মানে এই দুটো ক্লজ রয়েছে, এই দুটো ক্লজ দিয়ে আমার এই একটা বাক্য তৈরি হয়েছে। তাহলে যদি কেউ কোশ্চেন করে এখানে বাক্য কটি, তাহলে বলবো স্যার বাক্য একটি। যদি বলে ক্লজ কয়টি, তাহলে বলবো স্যার ক্লজ এখানে আমার কাছে দুটি ক্লজ আছে। এবার এই জায়গা থেকে ক্লজ জিনিসটা যখন আমরা বুঝলাম, তারপরে দেখো এবার ক্লজের তোমাকে ক্লাসিফিকেশনটা শিখতে হবে। এবার আমি লিখি ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন অফ ক্লজ। তোমরা নিশ্চয়ই জানো স্যার ক্লাসিফিকেশন মানে কি? ক্লাসিফিকেশন মানে স্যার শ্রেণী বিভাগ। একটা ক্লজকে আমরা কত ভাগে ভাগ করতে পারি, তাই না? শ্রেণী বিভাগ। তাহলে দেখো এই যে ক্লজ আমাদের রয়েছে, তোমাদের মূলত এটা যদি ক্লজ হয়,
আমি এখানে লেখাই একটা হচ্ছে মেইন ক্লজ, বা এটাকে তোমরা প্রিন্সিপাল ক্লজ হিসেবেও বলতে পারো, আর একটাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ। এটা ছাড়াও আর একটা ক্লজ আমাদের রয়েছে কোঅর্ডিনেট ক্লজ। তো এই যে কোঅর্ডিনেট ক্লজের ব্যাপারটা রয়েছে, এটা আমরা পরে আলাদা করে দেখব। আমরা এখন দুটো জিনিস নিয়ে চলবো, সেটা হচ্ছে মেইন ক্লজ এবং অপরটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই দুটো নিয়ে এটা আমরা পরবর্তী সময়ে দেখব, পরবর্তী সময়ে এটাকে নিয়ে আমরা আলোচনা করব। একটা হচ্ছে মেইন ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। মেইন ক্লজ মানে হচ্ছে স্যার প্রধান বাক্য, আর সাবঅর্ডিনেট মানে হচ্ছে স্যার গৌণ বাক্য। গৌণ, প্রধান বাক্য বলা ঠিক হবে না, আমি প্রধান লিখে রাখলাম, প্রধান বাক্যাংশ। এটা হচ্ছে গৌণ বাক্যাংশ। বাক্যের মধ্যে এই যে মেইন ক্লজ কথাটা যেটা বলা আছে, এ অলওয়েজ স্বাধীন অবস্থায় থাকতে পারে। স্বাধীন, যেহেতু স্বাধীন থাকে তার জন্য একে কিন্তু আমরা নতুন নাম দিয়েছি ইনডিপেন্ডেন্ট ক্লজ। কেউ কেউ ইনডিপেন্ডেন্ট ক্লজ হিসেবেও এটাকে কিন্তু কনসিডার করে। ইনডিপেন্ডেন্ট মানে কি স্যার? ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন। এই যে বাক্যের যে পার্টটুকু কারোর উপর ডিপেন্ড করে না, কারোর উপর নির্ভরশীল নয়, সেটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ। আর যে পার্টটা গৌণ, এই পার্টটা কিন্তু নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, এ কিন্তু পরাধীন। আর যেহেতু পরাধীন, যেহেতু এ অন্যের উপর ডিপেন্ড করে, তাই জন্য এর নাম কিন্তু রাখা হয়েছে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এইটুকুনি পর্যন্ত কি বুঝলাম? একটা বাক্যের মধ্যে অনেকগুলো ছোট ছোট অংশ থাকতে পারে, যে অংশগুলোকে এক একটা ক্লজ বলা হচ্ছে। এই ক্লজগুলোর মধ্যে কিছু অংশ আছে যেগুলো স্বাধীনভাবে থাকতে পারে, তারা কারোর উপর নির্ভরশীল নয়। এরকম যে অংশগুলো স্বাধীনভাবে থাকতে পারে, যারা কিনা কারোর উপর নির্ভরশীল নয়, তাদেরকে আমরা বলবো মেইন ক্লজ। বা এরা যেহেতু কারোর উপর ডিপেন্ড করে না, স্বাধীন অবস্থায় অর্থাৎ ইনডিপেন্ডেন্ট অবস্থায় থাকে, তাই এদেরকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়, বা এদেরকে প্রিন্সিপাল ক্লজ বলা হয়, প্রধান বাক্য বলা হয়। অপরদিকে যে অংশগুলো স্বাধীনভাবে থাকতে পারে না, যারা কিনা অন্যের উপর ডিপেন্ডেন্ট, মূলত কারা? যে অংশগুলো, যে ক্লজগুলো এই প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল হয়ে থাকে, তারাই কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে পরিগণিত হয়। এবার তাহলে তোমার কথা হচ্ছে, আমি একটা বাক্যের মধ্যে কি করে বুঝবো কোনটা আমার সাবঅর্ডিনেট ক্লজ আর কোনটা আমার মেইন ক্লজ বা স্বাধীন ক্লজ? আমি এই যে প্রথম বাক্যটা আমরা এতক্ষণে শিখলাম প্রথমবার, সেই জায়গাটুকুকে আর একবার দেখাই। এখানে তোমরা দেখো, এবার তোমরা বলো, রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ আ গ্রেট পোয়েট হু রোট গীতাঞ্জলি। এই বাক্যটার মধ্যে সরি, তোমাদের যদি আমি কোশ্চেন করি, বলো তো এমন কোন অংশটুকু যেটি স্বাধীনভাবে অর্থটাকে প্রকাশ করতে পারছে? তাহলে তোমাদের উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ এ গ্রেট পোয়েট। স্যার এই পর্যন্ত আমি কিন্তু মিনিংটাকে স্পষ্ট বুঝতে পারছি। তাহলে স্যার এই অংশটুকু, এটি হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ, বা এটি কি আমরা বলবো মেইন ক্লজ। গেল। এবার দেখো, এই জায়গাটা আমি রেড কালারে মার্ক করলাম,
হু রোড গীতাঞ্জলি, এই অংশটুকু কিন্তু হু রোড গীতাঞ্জলি মানে যিনি গীতাঞ্জলি লিখেছিলেন, যিনি, হু মানে এখানে যিনি, যিনি গীতাঞ্জলি লিখেছিলেন। এবার কোশ্চেন হচ্ছে স্যার যিনি গীতাঞ্জলি লিখেছিলেন, যদি সামনের পোর্শনটুকুকে বাদ দেই তাহলে শুধু এই অংশটুকু তার কি অর্থটাকে প্রকাশ করতে পারে? কথা হচ্ছে না স্যার, সে কিন্তু স্বাধীনভাবে তার অর্থটুকুকে প্রকাশ করতে পারছে না। তাহলে এর অর্থটুকুকে প্রকাশ করতে কার উপর ডিপেন্ড হতে হচ্ছে? তাহলে স্যার এইটাকে কিন্তু ডিপেন্ড হতে হচ্ছে আমার এই যে মেইন ক্লজের উপরে। তাহলে যেহেতু এই অংশটুকু মেইন ক্লজটার উপর ডিপেন্ড হচ্ছে, তাহলে এ ডিপেন্ড করছে, তাই জন্য এর নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এর নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, বা এটাকে আমরা বলতেছি সাবঅর্ডিনেট ক্লজ বা গৌণ বাক্য। কিন্তু তুমি যদি গৌণ বাক্যকে বাদ দাও, এই পার্টটাকে বাদ দাও, হু রোড গীতাঞ্জলি, তাহলেও কিন্তু যে অংশটা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ সে কিন্তু স্বাধীনভাবে অবশ্যই থাকতে পারবে। রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ এ গ্রেট পোয়েট, এখানে যদি তুমি ফুল স্টপ দিয়ে দাও বাক্য কিন্তু তবুও হয়ে যাবে, কিন্তু এই পার্টটা একে ছাড়া কখনোই অর্থটাকে প্রকাশ করতে পারছে না। তাহলে যে স্বাধীন থাকছে সে হচ্ছে মেইন ক্লজ, আর যে অংশটুকু স্বাধীন বা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল সে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আরো ক্লিয়ার করে নাও, প্রথমে দুই একটা বাক্য দেখো বুঝতে পাও কিনা। মহাত্মা গান্ধী was a great freedom fighter who fought for our country. এবার দেখো এখানেও সেন্টেন্স তো একটা, কিন্তু আমি যদি বলি ক্লজ কয়টা, তাহলে তোমরা বলবা স্যার দুটো ক্লজ আছে। তাহলে ঠিক আছে, দুটো ক্লজ যদি হয় তাহলে বলো কোনটা কোনটা। তোমরা বলবা মহাত্মা গান্ধী ওয়াজ আ গ্রেট ফ্রিডম ফাইটার, এই পর্যন্ত মহাত্মা গান্ধী ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার, মহাত্মা গান্ধী একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ছিলেন। এইটা হচ্ছে আমাদের, তোমরা বলবা এইটা হচ্ছে আমাদের মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। গুড। এবার বললাম রেড পোর্শনটা দেখো, হু রোড, সরি, হু ফট, যিনি লড়েছিলেন ফর আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জন্য। তোমরা বলো তো যে জায়গাটাকে রেড কালারে আমি মার্ক করলাম, আন্ডারলাইন করলাম, শুধু যদি এই অংশটুকুকে বলি হু ফট ফর আওয়ার কান্ট্রি, যিনি আমাদের দেশের জন্য লড়েছিলেন, ফার্স্ট অফ অল তোমাদের মনে কোশ্চেন তৈরি হয় যে যিনি আমাদের দেশের জন্য লড়েছিলেন মানে স্যার কে লড়েছিলেন? তাহলে ক্লিয়ার তো হচ্ছে না। কিন্তু এই অংশটুকুকে ক্লিয়ার করার জন্য দেখো এর সাথে যখন বাক্যটাকে বলবা মহাত্মা গান্ধী ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার হু রোড গীতা, হু ফট ফর আওয়ার কান্ট্রি, তখন কিন্তু মিনিংটা একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে যে হু বলতে মহাত্মা গান্ধীকে বোঝানো হচ্ছে। তাহলে দেখো এই অংশটুকুর মানে তো স্বাধীন, কিন্তু এ স্বাধীন হতে পারছে না, এ নির্ভর করছে ওর উপর, তাই জন্য এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ, এ হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ, বা কি বলবো এটাকে বলবো সাবঅর্ডিনেট ক্লজ। আশা করি সেকেন্ড এক্সাম্পলটা তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। আরো একটা বলো, আমি বললাম রাধিকা ইজ মাই বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, রাধিকা আমার বেস্ট ফ্রেন্ড, হু অলওয়েজ আচ্ছা, হু ইজ আ গুড ডান্সার,
আমি বললাম রাধিকা ইজ মাই বেস্ট ফ্রেন্ড, রাধিকা আমার বেস্ট ফ্রেন্ড। হু ইজ এ গুড ডান্সার, সে একজন ভালো নৃত্যশিল্পী, ডান্স করে সুন্দর। আমি বলবো একই রকম, স্যার এটা সেন্টেন্স কয়টা? তাহলে সেন্টেন্স হচ্ছে একটি, এইখানে ফুল স্টপ আছে, কিন্তু পার্ট কটা আছে? পার্ট দুটো আছে। রাধিকা ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এখানে যদি তুমি ফুল স্টপ বসায় দাও তাহলে কিন্তু বাক্য একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে। তার মানে এইটা হচ্ছে আমাদের মেইন ক্লজ, বা এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। কিন্তু এই রেড পোর্শনটা তোমরা দেখো, হু ইজ আ গুড ড্যান্সার, যে একজন ভালো নৃত্যশিল্পী। কোশ্চেন হচ্ছে যে বলতে কাকে বোঝানো হচ্ছে বুঝতে পারছি না, কিন্তু যদি এটাকে এর সাথে নিয়ে একসাথে বলি, রাধিকা ইজ মাই বেস্ট ফ্রেন্ড হু ইজ আ গুড ডান্সার, তখন বোঝা যাচ্ছে স্যার এখানে যে বলতে এখানে রাধিকাকে বোঝানো হচ্ছে। তার মানে এই অংশটুকু কিন্তু ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট রেড পোর্শনেরটা, তাই জন্য এটা ডিপেন্ডেন্ট, বা এটাকে আমরা বলবো সাব অর্ডিনেট, অর্ডিনেট ক্লজ। তাহলে আশা করি একটা বাক্যকে তোমরা বুঝলা যে বাক্যের মধ্যে ছোট ছোট অংশ থাকছে, যারা স্বাধীন তারা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, আর যারা স্বাধীন নয়, যারা অন্যের উপর নির্ভর করছে, তাদেরকে আমরা বলছি ডিপেন্ডেন্ট ক্লজ বা সাব অর্ডিনেট ক্লজ। তাহলে ক্লাসিফিকেশনটা বুঝলা, মেইন ক্লজ আর হচ্ছে সাব অর্ডিনেট ক্লজ। সাব অর্ডিনেট ক্লজ কার উপর নির্ভর করে? মেইন ক্লজের উপর নির্ভর করে বা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে। যেহেতু ও নির্ভর করে তাই জন্য এর নাম ডিপেন্ডেন্ট ক্লজ। এবং আর একটা ক্লজে কোঅর্ডিনেট ক্লজ, এটা আমরা পরে শিখব। এবার দেখো দুটো ভাগে তো ভাগ করলাম, মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। এবার যে ক্লজগুলো, এই যে সাবঅর্ডিনেট ক্লজ, যারা কিনা কার উপর নির্ভর করে? মেইন ক্লজের উপর নির্ভর করে। তাহলে যে ক্লজগুলো, দেখো এই যে সাবঅর্ডিনেট ক্লজটা আমরা দেখলাম, সাব অর্ডিনেট ক্লজ, অর্ডিনেট ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজগুলোকে আবার কিন্তু তিন ভাগে ভাগ করা যায়, এটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা বলতে পারি নাউন ক্লজ, একটাকে বলি অ্যাডজেক্টিভ ক্লজ, বা এটাকে বলা হয় রিলেটিভ ক্লজও বলা হয়, আর একটাকে বলা হয় অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ক্লজ। মানে আমি কি বোঝাতে যাচ্ছি তোমরা একটু বোঝো। এটাকে যদি আমি একটু ডায়াগ্রাম দিয়ে তোমাদের বোঝাই, তাহলে অ্যাকচুয়ালি জিনিসটা কি আসে। একটু নিচে দেখো, আমাদের এখানে ছিল, দাঁড়াও একটু মুভ করে নেই, গুড। এখানে ছিল আমাদের ক্লজ, ক্লজটাকে আমি ইয়েলো কালার করে নিই। এখানে ছিল আমার ক্লজ, এই ক্লজটাকে ভাগ করে দেই, সুন্দর করে আমরা ভাগ করে দিব। একদিকে ছিল মেইন ক্লজ, মেইন ক্লজ, এইটারই নাম ছিল প্রিন্সিপাল ক্লজ। এই যে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, এটা তো স্বাধীন। আর একদিকে ছিল আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজ এটা ছিল পরাধীন। এ নির্ভর করতো কার উপর? এই যে মেইন ক্লজের উপর, এই সাবঅর্ডিনেট ক্লজ। যে ক্লজগুলো মেইন ক্লজের উপর নির্ভর করে, মানে যারা নির্ভরশীল, যারা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, এই নির্ভরশীল ক্লজগুলোকেই আবার তিনটা ভাগে ভাগ করলাম। দেখো একটাকে বলছি নাউন ক্লজ, মানে এটা নাউনের মতো আচরণ করে। একটাকে বলছি অ্যাডজেক্টিভ ক্লজ, বা এখানে আবার রিলেটিভ ক্লজও এটাকে বলা হয়। আর একটাকে বলছি অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। তোমরা হয়তো নাম থেকে
একটু করে আভাস পাচ্ছ যে নাউন ক্লোজটা নাউনের মতো আচরণ করে, অ্যাডজেক্টিভ ক্লোজটা অ্যাডজেক্টিভের মতো মানে বিশেষণের মতো আচরণ করে, এবং অ্যাডভার্ব ক্লোজটা অবশ্যই অ্যাডভার্বের মতো আচরণ করে। এবার আমাদের বিষয় হচ্ছে আমরা এই যে ক্লজগুলো নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, এই ক্লজগুলোকে আমরা ওয়ান বাই ওয়ান আজকে শেখার চেষ্টা করব। তো আজকে আমরা প্রথমত এই অ্যাডজেক্টিভ ক্লজটা আমরা বোঝার চেষ্টা করি। আমি একটু নাম্বারিং যদি করি, এ এটাকে নাম্বারিং করলাম বি, এটাকে নাম্বারিং করলাম সি। তাহলে আজকে আমরা শিখি অ্যাডজেক্টিভ ক্লজ। তো আজকে আমরা সবাই হেডিং করব, তোমরা সবাই খাতায় লিখে নাও অ্যাডজেক্টিভ ক্লজ। এটা হচ্ছে আমাদের হেডিং। গুড। তোমাদের পরীক্ষাতে কি রকম আসতে পারে যদি জিনিসটাকে তোমরা ভালো মতো করে বুঝে নাও, তাহলে এগুলো করতে তোমার একদমই অসুবিধা হবে না। আমি র্যান্ডমলি কিছু এক্সাম্পল দিয়ে তোমাদের সুন্দর করে এগুলো বোঝাচ্ছি, দেখো তোমরা প্রত্যেকে এগুলো করতে পারবে। 1 নম্বর একটা বাক্য লিখছি। এক নম্বর লিখি, একটা লাইন লিখি, মাই গ্র্যান্ডফাদার lives in a big house. Good. The house is by the river. এই যে বাক্যটা আছে, তোমাকে যদি বলা হয় এই বাক্যটাকে জয়েন করো, জয়েন দ্য টু সেন্টেন্সেস ইউজিং অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, এই অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ ইউজ করে এই বাক্য দুটোকে আমরা যদি জয়েন করি, তাহলে তোমরা দেখো ভালো করে। প্রথম বাক্যটা কি বলা আছে? মাই গ্র্যান্ডফাদার লিভস ইন আ বিগ হাউস। আমার ঠাকুর দাদা একটা বড় বাড়িতে বাস করেন। সেকেন্ড ওয়ান ইজ দ্য হাউস ইজ বাই দ্য রিভার। এই বাড়িটা হচ্ছে নদীর ধারে। এবার আমরা ইউজ করব কি? অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করব। তো অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করে আমরা বাক্যটায় যখন করব, তার জন্য আমাকে আগে জানতে হবে যে অ্যাডজেক্টিভ ক্লজটা কি করে ইউজ করতে হয়। প্রথমত দেখো এই বাক্যটাতে তুমি বলো তো কার সম্পর্কে বা কোন বিষয়টা সম্পর্কে এখানে বলা হচ্ছে। তুমি যদি প্রথম বাক্যটাকে পড়ো, মাই গ্র্যান্ডফাদার লিভস ইন এ বিগ হাউস, তাহলে তুমি কিন্তু এখানে তোমার মনে দুটো কনফিউশন তৈরি হবে। কি? প্রথমবার মনে হতে পারে মাই গ্র্যান্ডফাদার অর্থাৎ আমার ঠাকুরদাদা সম্পর্কে মনে হচ্ছে বলা হতে পারে মাই গ্র্যান্ডফাদার। তোমাদের কারুর কারুর মনে হতে পারে যে এই মাই গ্র্যান্ডফাদার এটা সম্পর্কে বলা হচ্ছে মনে হয়। আবার কেউ কেউ বলতে পারো যে এই যে বিগ হাউসটা সম্পর্কে বলা হচ্ছে। এবার দেখো সেকেন্ড বাক্যটা পড়ো, দ্য হাউস ইজ বাই দ্য রিভার। দ্য হাউস, এই বাড়িটা নদীর ধারে। এবার তুমি বলো এখানে ঠাকুরদার সম্বন্ধে বলছে না বাড়িটার সম্পর্কে বলছে? যখনই তুমি সেকেন্ড বাক্যটা পড়ছো, তখনই তোমার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে অ্যাকচুয়ালি এখানে কিন্তু ঠাকুরদার সম্বন্ধে বলছে না। এই যে বাড়িটা আছে বিগ হাউস, এই বিগ হাউস, এই যে হাউস, এই বাড়ির সম্পর্কে কিন্তু এখানে বলা হচ্ছে। তো এই বাড়ির সম্পর্কে যেহেতু বলা হচ্ছে, তাহলে ঠাকুরদার সম্পর্কে বলা হচ্ছে না। প্রথমে তুমি আইডেন্টিফাই করো, প্রথমে তোমাকে চিনে নিতে হবে অ্যাকচুয়ালি এখানে কার সম্পর্কে কথা হচ্ছে, ঠাকুরদার সম্বন্ধে হচ্ছে নাকি বাড়ির সম্বন্ধে হচ্ছে। আমি বুঝে নিলাম যে একদম ক্লিয়ার বুঝে নিলাম যে এখানে এই বাড়িটার সম্পর্কেই কথা হচ্ছে।
তাহলে তোমার প্রথমত কাজ হবে, যার সম্পর্কে বলছি, যেহেতু বাড়ি সম্পর্কে বলছি, তাহলে এই অংশটুকু পর্যন্ত প্রথমে লেখাটা লাইনটা লিখে ফেলো। তাহলে আমরা লিখি মাই গ্র্যান্ডফাদার এই দেখো লিভস ইন এ লিভস ইন, এখানে লিখি এ বিগ হাউস। আমি বোঝার জন্য তোমাদেরকে এখানে দাগ দিয়ে রাখলাম এ বিগ হাউস, এই বিষয়টা সম্পর্কে বলা হচ্ছে। মাই গ্র্যান্ডফাদার লিভস ইন এ বিগ হাউস গেল। এবার দেখো দ্য হাউস ইজ বাই দ্য রিভার। দ্য হাউস, এই যে হাউস সম্বন্ধে বলা হচ্ছে, এই বাড়িটা তোমার, এই যে এবার এই হাউসটা কি, যে জিনিসটা সম্বন্ধে বলা হচ্ছে আবার এখানেও দেওয়া আছে, এই বিষয়টাই তোমাকে এবার কেটে দিতে হবে। কাটলাম। তাহলে এই যে হাউসটা, এই হাউসটার জন্য তোমাকে এখানে একটা রিলেটিভ প্রোনাউন ইউজ করতে হবে। মাই গ্র্যান্ডফাদার লিভস ইন এ বিগ হাউস। এই হাউসটা, বিগ হাউসটা একটা বস্তু বিষয়ক, তাহলে যেহেতু বাড়ি একটা বস্তু বিষয়ক ব্যাপার, তাহলে তুমি যেটা এখানে ইউজ করতে পারবা সেটা হচ্ছে হুইজ ইউজ করতে পারো বা দ্যাটও ইউজ করতে পারো। তাহলে মাই গ্র্যান্ডফাদার লিভস, বাস করে, ইন এ বিগ হাউস, একটা বড় বাড়িতে, হুইচ, যেটা। স্যার এই যেটা মানে কোনটা? এই যেটা বলতে ঠিক এখান থেকে তুমি যদি অ্যারো মারো, তাহলে যেটা বলতে ঠিক এই সামনেই বসানো আছে, যেটা বলতে সেই বাড়িটা। মাই গ্র্যান্ডফাদার লিভস ইন এ বিগ হাউস হুইচ, যেটা, ঠিক যেটা বলতে কোনটা স্যার? তার সামনে ঠিক অ্যারো মারো, যেটা বলতে এই বিগ হাউসটা। হুইচ, এইখানে দেখো ভার্ব কি আছে? ইজ। হুইচ ইজ বাই দ্য রিভার, অ্যাজ ইট ইজ তুলে বসিয়ে দাও। হুইচ ইজ, যেটা হলো, বাই দ্য রিভার, নদীর ধারে। এবার তুমি স্পষ্ট বুঝে গেলে যে এটা কিন্তু আমার জয়নিংটা হয়ে গেছে। কিন্তু ওই যে আমরা শিখেছি যে দুটো ক্লাস তোমাকে বের করতে হবে। এই যে আমরা শিখছি, একটা হচ্ছে আমাদের মেইন ক্লাস, একটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লাস। গুড স্যার, মেইন ক্লাস কোনটা, সাবঅর্ডিনেট ক্লাস কোনটা? স্যার তাহলে আমরা এবার বের করব। মেইন ক্লাস দেখো, মাই গ্র্যান্ডফাদার লিভস ইন এ বিগ হাউস, যে পোর্শনটাকে আমি ব্র্যাকেট এখন দিলাম, বা যে পোর্শনটা তোমরা ইয়েলো কালারে দেখতে পাচ্ছ, এই পোর্শনটা হচ্ছে আমাদের মেইন ক্লাস বা প্রিন্সিপাল ক্লাস। এবার দেখো যে জায়গাটাকে আমি এখন রেড কালারে লিখেছি এবং আন্ডারলাইন করছি, হুইচ ইজ বাই দ্য রিভার, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। এবং এই ডিপেন্ডেন্ট ক্লজগুলোকে আবার আমি তোমাদের ক্লাসিফাই করে দেখালাম যে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজগুলোকে একই জিনিস, সাবঅর্ডিনেট আর ডিপেন্ডেন্ট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজকে তিন ভাগে ভাগ করা যায়: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। তাহলে এই যে অ্যাডজেক্টিভ বা সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে তো ভাগ তিনটা, তাহলে তিনটার মধ্যে ঠিক কোন ভাগে পড়লো? এটা পড়লো হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজের মধ্যে। এই দেখো অ্যাডজেক্টিভ ক্লজ, তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে কি স্যার? সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজের মধ্যে পড়লো। গেল? তাহলে এটা তোমরা বুঝলাম। এবার তোমাদের মনে কোশ্চেন জাগতে পারে, স্যার এটা অ্যাডজেক্টিভ ক্লজ তো বুঝলাম, অ্যাডজেক্টিভের মতো আচরণ করছে, কিন্তু এটাকে রিলেটিভ ক্লজ কেন নাম বলছি? তার কারণ হচ্ছে, এটাকে রিলেটিভ ক্লজ বলার কারণ হচ্ছে, আমি একটুখানি বলি, কিছু রিলেটিভ প্রোনাউন তোমরা পাবা, কিছু রিলেটিভ প্রোনাউন পাবা। ধরে নাও বস্তু বিষয়ক কোনো ব্যাপারের কথা বলছো, তাহলে তুমি হুইচ বসাও। কোনো বিষয় যদি বলো, তাহলে তুমি দ্যাট বসাও।
কোনো ব্যক্তি যদি হয় তাহলে হু বসাও। অনেক সময় আমরা বলি না যে রাজু আমার ভালো বন্ধু, তার ভাই একজন ইঞ্জিনিয়ার, তাহলে যার বা তার, এরকম কথাগুলো যখন আমরা বাংলায় পাই, যার বা তার, এরকম আসার জন্য আমরা কিন্তু জেনারেলি হুজ শব্দটাকে ইংরেজিতে টানতে পারি। আবার বলি রামবাবু একজন ভালো লোক, আমি তাকে চিনি, তাহলে তাকে, বা আমি বলতে পারি যাকে, যাকে, তাহলে যাকে বা তাকে তখন তোমরা হুম বসাতে পারো। এবার ধরো সময় বোঝাচ্ছে, সময়ের জন্য তোমরা হোয়েন বসাতে পারো, টাইম বোঝানোর জন্য হোয়েন বসাতে পারো। ধরে নাও কোনো স্থান, জায়গাকে বোঝাচ্ছে, তাহলে তোমরা হোয়ার বসাতে পারো। তাহলে এই যে বিষয়গুলো দেখো, কোথাও আমাকে হুইজ ইউজ করতে হচ্ছে, কোথাও দ্যাট ইউজ করতে হচ্ছে, কোথাও হু, কোথাও বা হোয়েন, কোথাও বা হোয়ার, কোথাও বা হুম, কোথাও বা হুজ। এই যে শব্দগুলো অ্যাকচুয়ালি আমরা এখন বোর্ডে দেখতে পাচ্ছি, দিস পার্টিকুলার ওয়ার্ডস আর কল্ড রিলেটিভ প্রোনাউন। তো এইগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এবং যেহেতু এই যে রিলেটিভ প্রোনাউনগুলো থাকছে, তাই জন্যই কিন্তু এই রিলেটিভ প্রোনাউনগুলোর জন্যই এই রিলেটিভ কথাটা থেকে আমরা কিন্তু এই ক্লজটাকে রিলেটিভ ক্লজ হিসাবে অনেক সময় কনসিডার করে থাকি। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ করতে গেলে আমাদের যেহেতু কিছু রিলেটিভ প্রোনাউনকে মাথায় রাখতে হচ্ছে, তাহলে যেহেতু এই রিলেটিভ প্রোনাউনগুলো আমরা পাচ্ছি অ্যাডজেক্টিভ ক্লজ করার সময়, তাই জন্য এই ক্লজটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজের পাশাপাশি আমরা কিন্তু রিলেটিভ ক্লজ হিসাবেও কনসিডার করতে পারি। গুড। এবার আমি আর একটা এক্সাম্পল দিই। কি দিব দেখো, স্নিগ্ধা is my elder sister। 2 নম্বর বাক্য লিখলাম, she will go to Delhi next week। স্নিগ্ধা আমার বড় বোন এবং সে আগামী সপ্তাহে কোথায় যাচ্ছে? দিল্লি যাচ্ছে, মানে দিল্লি যাবে। এই বাক্যটাকে আমি বলবো। তাহলে এখানে দেখো, ওই যে প্রথমে বললাম তুমি বের করো অ্যাকচুয়ালি বাক্যের মধ্যে কার সম্পর্কে কথা বলা হচ্ছে, কাকে নিয়ে বাক্যটার মেইন বিষয়টা কার সম্পর্কে। তাহলে প্রথম বাক্যটাকে যদি ভালো করে পড়ি, স্নিগ্ধা ইজ মাই এল্ডার সিস্টার, তোমরা প্রত্যেকেই অ্যান্সার করতে পারো স্যার স্নিগ্ধা সম্বন্ধে বলা হচ্ছে। তাহলে নো ডাউট আমরা স্নিগ্ধাকে মার্ক করব। তাহলে স্নিগ্ধা হচ্ছে আমাদের মেইন বিষয়। গুড, স্নিগ্ধা। এবার তুমি বলো স্নিগ্ধা ইজ মাই এল্ডার সিস্টার। এই যে মাই এল্ডার সিস্টার, এই এল্ডার সিস্টারটা আর স্নিগ্ধা এরা কি আলাদা নাকি একই ব্যক্তি? কথা হচ্ছে স্যার একই ব্যক্তি। তাহলে স্নিগ্ধা যে, সেই আবার মাই এল্ডার সিস্টার। মানে স্নিগ্ধা এবং মাই এল্ডার সিস্টার এরা কিন্তু একই ব্যক্তিকে মিন করা হচ্ছে, এরা কিন্তু আলাদা কোনো ব্যক্তি নয়। তাহলে এই দুটো হচ্ছে। এবার পরের বাক্যে বললাম শি উইল গো টু দিল্লি নেক্সট উইক, সে দিল্লি যাচ্ছে আগামী সপ্তাহে, এখানে টি হবে। তাহলে সে দিল্লি যাচ্ছে, সে, এই সে বলতে কে স্যার? সে বলতে আবার কিন্তু স্নিগ্ধাকে বোঝানো হচ্ছে বা মাই এল্ডার সিস্টারকে বোঝানো হচ্ছে। তাহলে আমি বলবো সেকেন্ড বাক্যে এই যার সম্বন্ধে বলছি, এখানে স্নিগ্ধার সম্বন্ধে বলছি, এখানে মাই সিস্টার সম্বন্ধে বলছি, আমি বলছি সে দিল্লি যাচ্ছে নেক্সট উইক,
তাহলে সে, স্নিগ্ধা, মাই এল্ডার সিস্টার, এই তিনটা কথাই একই ব্যক্তিকে মিন করা হচ্ছে। তাহলে সেকেন্ড বাক্যের মাধ্যমে যেটার মাধ্যমে বোঝাবো সেইটাকে তোমাদের দরকার হবে না, সেটা কেটে দিবা। এবার আমি বলছি, যখন তুমি খুঁজে পাবা যে বাক্যে কার সম্পর্কে অ্যাকচুয়ালি বলা হচ্ছে, এই জিনিসটা যখন তুমি খুঁজে পাবা, তখন তুমি সেই অংশটুকু পর্যন্ত আগে লেখো। তাহলে তুমি বলতে পারো স্যার, তাহলে আমি তো এখানে স্নিগ্ধা সম্বন্ধে বলছি, তাহলে প্রথমে আমি স্নিগ্ধা লিখি। তাহলে স্নিগ্ধা সম্বন্ধে তো স্যার বলা হচ্ছে, স্নিগ্ধা আমি পেয়ে গেছি। দেখো, স্নিগ্ধা সম্পর্কে বলছি, স্নিগ্ধা তুমি পেয়ে গেছো। তুমি স্নিগ্ধা লেখার পর এই যে রিলেটিভ প্রোনাউন গুলো আমাদের যে প্রয়োজন আছে, যেগুলো আমি একটু আগে দেখালাম, হু, হুইচ, এগুলো দিয়ে, এই যে রিলেটিভ প্রোনাউন গুলো, এগুলো কিন্তু জেনারেলি অ্যাডজেক্টিভ ক্লজে যার সম্বন্ধে বলা হচ্ছে তারপরেই আমাকে বসাতে হয়। তাহলে আমার একটা সম্ভাবনা আছে যে স্নিগ্ধা, তাহলে তারপরে আমি বসাতে পারি। তাহলে স্নিগ্ধা, বাকি কি আছে, ইজ মাই এল্ডার সিস্টার। এবার দেখো স্যার, মাই এল্ডার সিস্টার, এটাও তো আমার এই সম্বন্ধেই বলা হচ্ছে। তাহলে তুমি ইচ্ছা করলে এই যে মাই এল্ডার সিস্টারটা তুমি যে পেলে, তাহলে এটা সম্বন্ধেও বলা হচ্ছে, আবার স্নিগ্ধা সম্বন্ধে বলা হচ্ছে, একই লোক। তাহলে তুমি ইচ্ছা করলে রিলেটিভ প্রোনাউনটা এইখানে বসাতে পারো, নতুবা এইখানে বসাতে পারো। এবার দেখো, স্নিগ্ধা কি, একজন ব্যক্তি। আমি বসিয়েছি ব্যক্তি সম্পর্কে যখন কথাবার্তা বলা হবে, তখন তুমি ব্যক্তির জন্য তখন তুমি হু রিলেটিভ প্রোনাউনটাকে ইউজ করো। তাহলে আমি যদি বলি স্যার এইখানে বসানোটা বেটার নাকি এইখানে বসানো বেটার, কারণ স্নিগ্ধা আমি এখানেও পেয়েছি যার সম্বন্ধে বলা হচ্ছে, মাই এল্ডার সিস্টার স্নিগ্ধাকেই বোঝানো হচ্ছে, আমি এখানেও যার সম্বন্ধে বলা হচ্ছে সেটা পেয়েছি। তাহলে আমি কি হুটা এখানে লাগাবো নাকি এইখানে দিব? আমার কথা হচ্ছে, তুমি হুটাকে এইখানে না বসিয়ে তুমি হুটাকে এইখানে বসাও। তাহলে যদি এটাকে আমি অ্যাভয়েড করি, তাহলে এই পর্যন্ত তুমি আগে লেখো, স্নিগ্ধা ইজ মাই এল্ডার সিস্টার। তাহলে স্নিগ্ধা, এটাকে অ্যাভয়েড করো, জাস্ট স্নিগ্ধা ইজ মাই এল্ডার সিস্টার। যেহেতু স্নিগ্ধা একজন ব্যক্তি, তার জন্য বসাও হু। গেল, এটা রেড কালারে নিয়ে নেই। তাহলে হু লেখার পর এই যেটা কাটো, হু কি, এই পোর্শনটা দেখে দেখে বসাও। হু উইল গো টু দিল্লি নেক্সট উইক। তাহলে এটা আমি মুছেই দেই। দেখো পাশে লিখি, স্নিগ্ধা ইজ মাই এল্ডার সিস্টার। তাহলে এই পোর্শন পর্যন্ত দেখো একদম স্পষ্ট ক্লিয়ার বোঝাচ্ছে, নিজের স্বাধীন, স্নিগ্ধা ইজ মাই এল্ডার সিস্টার। এ হচ্ছে আমাদের মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। এ মিনিং এর দিক দিয়ে কারোর উপর ডিপেন্ড করছে না। দিস ইয়েলো, এই যে ইয়েলো পার্টটা আছে, এই ইয়েলো পার্টটা হচ্ছে মেইন ক্লজ। এবার হু উইল গো টু দিল্লি নেক্সট উইক, যে জায়গাটা আমি আন্ডারলাইন করলাম, হু থেকে শুরু করে, হু উইল গো টু দিল্লি নেক্সট উইক, যে আগামী সপ্তাহে দিল্লি যাবে বা যাচ্ছে। কোশ্চেন হচ্ছে স্যার কে যাচ্ছে, যে বলতে, তাহলে সাপোর্ট নিতে হচ্ছে স্নিগ্ধা ইজ মাই এল্ডার সিস্টার হু উইল গো টু দিল্লি নেক্সট উইক। তাহলে বাক্যটা পুরো এই সাপোর্ট নিতে হচ্ছে। তাহলে যেহেতু এই অংশটা এর উপর ডিপেন্ডেন্ট, তার মানে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ। এবার ডিপেন্ডেন্ট ক্লজ তো তিন রকমের স্যার, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এটা পড়তেছে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজের মধ্যে। এবার কথা হচ্ছে স্যার কেমন করে বুঝলেন? আমি বারবার বলছি, যখন রিলেটিভ প্রোনাউনটা পাবা, দেখো স্নিগ্ধা ইজ মাই এল্ডার সিস্টার হু উইল গো টু দিল্লি নেক্সট উইক,
তাহলে হু যে যাবে, যে বলতে কে, যদি ব্যাক প্রসেস চালানোর পর জাস্ট তার সামনের ওয়ার্ডটাই যদি তোমাকে বলে দেয় যে এই হুটা অ্যাকচুয়ালি কে, তার বর্ণনা তুমি যদি জাস্ট তার একটা ঘর ব্যাক করলে তুমি যদি তাকে খুঁজে পাও, যে বলতে আমার বড় বোন, সে দিল্লি যাবে, যে আমার বড় বোন। আগের বাক্যটাতে দেখো, প্রিভিয়াসটাতে, সরি, হ্যাঁ এখানে দেখো হুইচ, হুইচ বলতে কোনটা, দ্যাট বিগ হাউসটাকে বোঝানো হচ্ছে। জাস্ট রিলেটিভ প্রোনাউনের জাস্ট ব্যাক করলে তুমি যদি সেই বিষয়টাকে খুঁজে পাও, তার মানে তোমার একটা অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ হিসেবে দেওয়া আছে। তাহলে তোমরা এই বাক্যটাও কিন্তু বুঝে গেলে গেল। তাহলে এটা রিলেটিভ ক্লজ গেল। আরো এক দুটো আমরা উদাহরণ দেখব এবং জিনিসটাকে ভালো করে বুঝবো। এবার দেখো, I know রিতা, আমি রিতাকে জানি। এবার বললাম হার সিস্টার ইজ অ্যান ইঞ্জিনিয়ার, আমি রিতাকে চিনি যার বোন একজন ইঞ্জিনিয়ার। বলো তো কার সম্বন্ধে বলা হচ্ছে? তুমি বলবা স্যার রিতা সম্বন্ধে বলা হচ্ছে। এখানে কি যার বা তার, তাহলে তার মানে কার, রিতার। তাহলে এই এই শব্দটা তোমার উঠে যায়। তাহলে প্রথমে রিতা পর্যন্ত লেখো। তাহলে তুমি কি লিখবা, আই নো রিতা, আমি রিতাকে জানি। এবার দেখো বলা হচ্ছে তার বোন হলো একজন ইঞ্জিনিয়ার। তাহলে তার বোন, তার, এই যে তার শব্দটা পাচ্ছ না? দেখো আমি তোমাদের কেন বাচ্চাদের মতো করে একদম বলে দিলাম, কারণটা হচ্ছে দেখো যার বা তার তোমরা প্রথম শিখছো, তার জন্য তোমাদের এগুলো বসাতে সুবিধা হবে। যার বা তার বলতে হুজ কে বোঝানো হচ্ছে, হুজ। তাহলে এই দেখো যার তার এমন মিনিং আসলে হুজ বসাও। তাহলে তুমি বসাও আই নো রিতা, আমি রিতাকে চিনি। এবার বসাও তুমি লিঙ্কারটা বসাও হুজ। হুজ মানে কি স্যার? হুজ মানে হচ্ছে যার। তাহলে যার বলতে স্যার কার? জাস্ট ব্যাক করে পিছনে আসো, এই যে রিতার। তাহলে দেখো যদি জাস্ট ব্যাক করে পিছনে আমি পাই, তার মানে এটা কিন্তু তোমাদের অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ হিসেবে আছে। আই নো রিতা হুজ, হুজ বলতে তার বা যার, যার বলতে এই যে হারটাকে কেটে দিলাম, হার বাকি অংশটা কি, হার সিস্টার ইজ অ্যান ইঞ্জিনিয়ার। তাহলে তাহলে হুজ সিস্টার, যার বোন, হুজ সিস্টার ইজ অ্যান ইঞ্জিনিয়ার। এই যে রেড পোর্শনটা, এটা আমাদের কি ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল। এটা হয়ে গেল সাব অর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। এবং এই ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে কোনটা পড়লো? আমি বললাম রিলেটিভ প্রোনাউনের ব্যাক করলে যদি জিনিসটাকে খুঁজে পাও, তাহলে সেটা হচ্ছে কি ক্লজ? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। অল্প জিনিস শেখো, কিন্তু একদম ভালো মতো করে শেখার চেষ্টা করো, তাহলে তোমরা স্পষ্টভাবে বুঝে যাবে। দেখো আই নো রিতা হুজ সিস্টার ইজ অ্যান ইঞ্জিনিয়ার। এবার দেখো আরো একটা বাক্য লেখাই। এক নম্বর সেন্টেন্স লিখি, লাস্ট ইয়ার একটা যে কোনো নাম বলো। সমীর went to আগ্রা।
এবার লিখলাম হি ভিজিটেড দ্য তাজমহল দেয়ার। সবাই জানো সেই বিশ্ববিখ্যাত তাজমহলের কথা, যিনি মোগল সম্রাট কি শাহজাহান, তাই না? তো শাহজাহান যিনি কিন্তু তাজমহল তৈরি করেছিলেন তার স্ত্রীর জন্য, মমতাজ বেগমের জন্য। তো দেখো এইখানে সেই তাজমহল আগ্রাতে যে আছে তার কথাই বলা হচ্ছে। লাস্ট ইয়ার সমীর ওয়েন্ট টু আগ্রা। কত বছর সমীর আগ্রায় গেছিল? তাহলে হি ভিজিটেড দ্য তাজমহল দেয়ার। তোমাদের কনফিউশন হতে পারে, স্যার তাহলে সমীর সম্পর্কে বলছি নাকি তাজমহল সম্পর্কে বলছি? তাহলে প্রথম বাক্য পড়ে তুমি কিন্তু ক্লিয়ার বুঝতে পাবা না। প্রথম বাক্যে বলা আছে লাস্ট ইয়ার সমীর ওয়েন্ট টু আগ্রা, এখানে সমীর সম্পর্কে হওয়ারও চান্স আছে, আবার আগ্রা সম্বন্ধে হতেও এটা হওয়ারও চান্স আছে। কিন্তু সেকেন্ড বাক্যটা তুমি যখন পড়বা হি ভিজিটেড দ্য তাজমহল দেয়ার, তখন তুমি বুঝবা স্যার এখানে আগ্রা জায়গাটাকে বেশি ফোকাস করা হয়েছে। তা সমীরটাকে ছাড়ো, তার মানে আগ্রা জায়গাটার এখানে ডেসক্রিপশন বলা আছে। গত বছর সমীর আগ্রায় গেছিল এবং সে ভিজিটেড দ্য তাজমহল দেয়ার। দেয়ার মানে কি বোঝাচ্ছে? দেয়ার মানে সেখানে, সেখানে সে তাজমহল ভিজিট করেছিল। তাহলে তুমি বলো এই সেখানে বলতে কোনখানে? এই যে আগ্রাতে। তাহলে এই দেয়ার কথাটা সেকেন্ড বাক্যে যার মাধ্যমে সেম জিনিসটাকে মিন করা হচ্ছে, সেই পোর্শনটা সেকেন্ড বাক্যে তোমাকে কেটে দিতে হবে। ওই বাক্যের সেকেন্ড বাক্যের ওই জায়গাটাকেই তোমাকে তুলে দিতে হবে। তাহলে আমি লিখি এই আগ্রা পর্যন্ত আগে লিখি। তাহলে লিখি লাস্ট উইক সমীর went to আগ্রা। দেখো এই পর্যন্ত কিন্তু মেইন ক্লজ আমাদের হয়ে গেছে। গত বছর সমীর আগ্রায় গেছিল। দেখো মিনিং এর দিক দিয়ে কোনো প্রবলেম নাই, একদম ক্লিয়ার মিনিং আছে, গত বছর সমীর আগ্রায় গিয়েছিল। তাহলে এটা কিন্তু মেইন ক্লজ এইটুক পার্ট এটা আমরা বুঝে গেছি, মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ একদম ক্লিয়ার বুঝে গেছি। এবার দেখো আগ্রা, গত বছর সমীর আগ্রায় গিয়েছিল। আগ্রা কি? একটা জায়গা। তাহলে জায়গার সম্পর্কে বলা হচ্ছে, একটা স্থান সম্পর্কে বলা হচ্ছে। তুমি বলো যখন স্থানকে আমি পাই তখন জেনারেলি কি বসাতে বলছি? হোয়ার বসাতে বলেছি, হোয়ার। তাহলে যেখানে, এখানে মিনিংটা হচ্ছে হোয়ার। স্যার এই যে হোয়ারটা এখানে বসালেন, কেন বসালেন? আমি বলে দিয়েছি আগে বের করো কার সম্বন্ধে বলা হচ্ছে। আগ্রা সম্পর্কে বলা হচ্ছে, এই যে আগ্রা, ঠিক যার সম্বন্ধে বলা হচ্ছে তারপরেই রিলেটিভ প্রোনাউনটাকে বসাও। তাহলে লাস্ট উইক সমীর ওয়েন টু আগ্রা হোয়ার। হোয়ার মানে কি স্যার? যেখানে। যেখানে, যেখানে বলতে কোনখানে? এই আগ্রা, তাই না? ঠিক ব্যাক প্রসেস চালালে দেখো জায়গাটা বর্ণনা পাচ্ছি, কোন জায়গাটা? লাস্ট উইক সমীর ওয়েন টু আগ্রা হোয়ার, যেখানে। যেখানে কি? এইখানে তো দেয়ারটাকে কেটে দিলাম, এবার বাকি অংশটাকে বসাও। কেউ যদি ভুল করে হিটাকে কাটো, যেমন করে আমি আগের বাক্যগুলোতে স্নিগ্ধার বদলে শিকে কেটে দিয়েছি। দেখো স্নিগ্ধা বলতে এখানে শিকে বোঝানো হচ্ছে, ওই জন্য আমি শিটাকে কেটে দিয়েছি। আগের বাক্যে তার আগেরটাকে দেখো, এখানে হাউসের জন্য হাউসটা বোঝাচ্ছে, তাহলে হাউসটাকে কেটে দিয়েছি। আরো আগের বাক্যে তোমরা যদি লক্ষ্য করো, এখানে রবীন্দ্রনাথ টেগোরের জন্য হি থাকতো, তার জন্য আমি হি তুলে দিয়ে এখানে হু ইউজ করেছি। তার মানে তোমাকে যে শব্দটার মাধ্যমে সেম জিনিসকে মিন করা হচ্ছে, স্নিগ্ধার বদলে সি, ওই জন্য সেকেন্ড বাক্যে সিটাকে তুলে দিচ্ছি। ঠিক এই বাক্যে আগ্রা জায়গা সম্বন্ধে বলা হচ্ছে, আগ্রা জায়গাটার পরিবর্তে দেয়ার, সেখানে। সেখানে সে তাজমহল দর্শন করেছিল, তাজমহল জায়গাটাকে ঘুরে এসেছিল, সেখানে। সেখানে মানে কোনখানে? আগ্রা জায়গাটা। তাহলে এই আগ্রা জায়গার পরিবর্তে কোনটা? সেখানে শব্দটা ইউজ হয়েছে, তার জন্য এই দেয়ারটাকে তুলতে হবে। তোমার কিন্তু এই হিটাকে তুললে হবে না, কারণ হি সম্পর্কে এখানে বলেনি। যদি সমীর সম্পর্কে বলতো তাহলে আমরা সমীরটার পরে লাগাইতাম রিলেটিভ প্রোনাউন এবং হিটাকে তুলতাম।
কিন্তু এখানে সমীরকে বলে নাই, এখানে এই আগ্রা প্লেসটাকে বোঝাচ্ছে, এই আগ্রা স্থানটাকে বোঝাচ্ছে। এবং আগ্রা স্থানটির বিকল্প হিসাবে সেকেন্ড বাক্যে কিন্তু দেয়ারের মাধ্যমে সেখানে বলতে আগ্রাকে বোঝানো হচ্ছে। তাই জন্য দেখো, লাস্ট উইক সমীর ওয়েন টু আগ্রা, গত বছর সমীর আগ্রায় গিয়েছিল, হোয়ার, যেখানে হি ভিজিটেড দ্য তাজমহল, দেখে দেখে বসিয়ে দাও, হোয়ার হি ভিজিটেড দ্য তাজমহল, তাজমহল। তাহলে এই জায়গাটা এখানে হোয়ার থেকে শুরু করে, যেখানে সে তাজমহল ঘুরেছিল, এইখান থেকে শুরু করে এই জায়গাটা, এটা কিন্তু মিনিংটা যেখানে সে তাজমহল ঘুরেছিল। যেখানে মানে কোনখানে? তখন সামনের বাক্যে সাপোর্ট লাগছে যে গত বছর সমীর আগ্রা গিয়েছিল যেখানে সে তাজমহল দর্শন করেছিল। তাহলে এই পার্টটা এটা কিন্তু মিনিং এর দিক দিয়ে সামনেরটার উপর নির্ভরশীল, এই জন্য এটা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজে তো তিনটা ভাগ স্যার, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ বা রিলেটিভ আর অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে তিনটার মধ্যে কোনটা পড়ছে স্যার? আমাদের এখানে পড়ছে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ, তাই না? অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। স্যার কেমন করে বুঝলেন? যেখানে আমি রিলেটিভ প্রোনাউনটা ইউজ করেছি, গত বছর সমীর আগ্রা গেছিল যেখানে, যেখানে মানে কোনখানে? ঠিক রিলেটিভ প্রোনাউন থেকে ব্যাক প্রসেস চালিয়ে যদি আমরা সেই জায়গাটার বর্ণনা পাই, যেখানে বলতে আগ্রাতে সে ভিজিটেড করেছিল তাজমহল। দেখো, যেখানে এই রিলেটিভ প্রোনাউন থেকে ব্যাক প্রসেস চালালে আগ্রা শব্দটার বর্ণনা আছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। আগের বাক্যে দেখো, হুস বলতে যার, যার মানে কার? যার মানে রিতার, ব্যাক প্রসেস চালিয়েছি, পাওয়া গেছে। এখানে দেখো হুইচ, এই যে রিলেটিভ প্রোনাউন হুইচ, হুইচ থেকে ব্যাক প্রসেস চালিয়েছে জেটি, জেটি মানে বাড়িটি নদীর ধারে, ইজ বাই দ্য রিভার। তাহলে যখনই রিলেটিভ প্রোনাউন থেকে ব্যাক প্রসেস চালিয়ে আমি ওই বস্তু বা বিষয়টির বর্ণনা পাচ্ছি, অ্যাকচুয়ালি যে বিষয় বা যে বস্তুটি বা যে ব্যক্তিটি আমাদের এই বাক্যের আলোচ্য বিষয়, তার বর্ণনাটা যদি আমরা পাই, তাহলে এখানে পাই রিলেটিভ প্রোনাউন, তার সামনে যদি জিনিসটা বর্ণনা পাই, তাহলে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। তাহলে দেখো, এইভাবে আমরা আজকে কিন্তু বেশ কিছু ক্লজ আমরা বুঝলাম, ক্লজ জিনিসটা কি, আর ক্লজগুলোকে আমরা ভাগ করলাম, এবং ভাগ করার পরে আমরা দেখলাম অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজের আমরা বেশ কয়েকটা এক্সাম্পল দেখলাম। এই এক্সাম্পলগুলো আশা করি তোমাদের কাজে লাগবে। তোমরা আগে কনসেপ্ট বোঝো, যদি কনসেপ্টটাকে ক্লিয়ার মতো বুঝতে পারো, তাহলে নেক্সটে তোমাদের যে কোনো গ্রামারের কোশ্চেনগুলো করতে কিন্তু সুবিধা হবে। এমন নয় যে আমি গ্রামারের কোশ্চেন করাবো না, এর পরবর্তী আগে কনসেপ্টগুলো শেষ হলে আমি তোমাদের কোনো একদিন কোশ্চেন নিয়ে আসবো, সেদিন দেখবা কোশ্চেনগুলো করতে সময় লাগবে না, তোমাদের 20-30 সেকেন্ডসের মধ্যে তোমরা কিন্তু কোশ্চেনগুলোকে করে ফেলতে পারছো। তাহলে আমরা যে ক্লাসিফিকেশনগুলো দেখে নিলাম, সেই ক্লাসিফিকেশনগুলো কি ছিল? ক্লজ, মেইন ক্লজ একটা, সাবঅর্ডিনেট ক্লজ একটা। এই সাবঅর্ডিনেট ক্লজকে তিনটা ভাগে ভাগ করে দিলাম স্যার। সেগুলো কি কি স্যার? দেখো, ক্লজ, মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজগুলো মেইন ক্লজের উপর নির্ভর করে, এই নির্ভরশীল ক্লজগুলোকে তিন ভাগে ভাগ করলাম, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। আজকে আমরা পার্ট বিটা কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হয়তো বা নাউন ক্লজ নিয়ে কিংবা আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে। আশা করি তোমরা বুঝতে পারলে। ততক্ষণ পর্যন্ত আমাদের ক্লাসগুলো দেখতে থাকো এবং বাড়িতে ভালো মতো পড়াশোনা করো। ধন্যবাদ।